চুমুকে। শুভ দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অধ্যাপক ও সঙ্গীত শিল্পী, সঙ্গীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডক্টর শাহনাজ নাসরিন ইলা। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে। সঙ্গীতের প্রতি আপনার দীর্ঘ পথ চলার শুরুটা কিভাবে হয়েছিল সেটা একটু জানতে চাই। আমার মা গান করতেন আর আমার বোনরা সবাই গান করেন, তো বাড়িতে সঙ্গীতের একটা পরিবেশ ছিল। আমার বাবা ভীষণ গান পছন্দ করেন। আমরা রবীন্দ্রসঙ্গীতের একটা পরিমণ্ডলের ভেতর দিয়ে বড় হয়েছি, তো সেই জন্য রবীন্দ্রসঙ্গীতে আসা হয়েছে। আর আমাদের বাসায় সবসময় অনুষ্ঠান, বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠান এগুলো হয়ে থাকতো, আমরা ছোটোবেলায় এগুলো দেখেই বড় হয়েছি, তো সেভাবেই গানে আসা। যেহেতু রবীন্দ্রসঙ্গীতই স্পেশালি আপনার পছন্দ, একটা রবীন্দ্রসঙ্গীত আমরা শুনিয়ে নিতে চাই, তারপর বাকি আলোচনা। পূজা পর্যায়ের একটি গান করছি। জি। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন ধারে, বারে বারে কান পেতে রই। কোন গোপন বাসি কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই। বাহ, ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি গান শুনিয়েছেন। আপনার সঙ্গীত জীবনে এমন কি কোনো মুহূর্ত আছে যেখানে আপনার যে গায়কির জায়গাটা সেটা আপনাকে আরো সমৃদ্ধ করেছে, বা কেউ আপনার জীবনকে আইডল হিসেবে আছে? হ্যাঁ, আমি ওই যেটা দিয়ে প্রশ্ন শুরু হয়েছিল যে আমার সঙ্গীতে আসা কেমন করে, তো প্রথমত যে পারিবারিক একটা উৎসাহ তো ছিল, যে আমাদের বাড়িতে আসলে পড়াশোনার পাশাপাশি সঙ্গীতটা এটা কখনো এক্সট্রা কারিকুলাম বা সেভাবে দেখা হতো না, রেগুলার রুটিনের মধ্যেই আমরা সঙ্গীতের ভেতর দিয়ে বড় হয়েছি। তো পরবর্তী সময়ে কিন্তু আমি গান শিখেছি নীলোৎপল সাধ্য ওনার কাছে। আচ্ছা। এখানে পরবর্তী সময়ে আমি কিন্তু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আমি ইন্ডিয়া গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে, মানে আইসিসিআর স্কলারশিপ যেটা বলে সেটা নিয়ে আমি ওখানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি এই সঙ্গীতের ওপর। আচ্ছা, আপনি একজন পারফর্মিং আর্টিস্ট, সেই সাথে আপনি একজন অধ্যাপক, এই দুটি সত্তা কিভাবে সমন্বয় করেন? আসলে আমি নিজেকে এই দিক থেকে সৌভাগ্যবান মনে করব যে আমার যে পছন্দের যেটা বিষয় ছিল সেটা নিয়েই আমি আসলে কাজ করছি। আচ্ছা। যে ফলে যে আমি যেই কাজটা করছি অধ্যাপনা, সেটা সঙ্গীতেরই বিষয়, সঙ্গীতেরই ছেলে মেয়েদেরকে সাথে আমি শেয়ার করছি আমার চিন্তা ভাবনাগুলো, তারপর ওদেরকে আমি শেখাচ্ছি। তো এবং বিভিন্ন সাংগীতিক যে চিন্তা ভাবনাগুলো, সঙ্গীতের নানা দিক সম্পর্কে তাদের সাথে আলোচনা করছি, ওদের ভাবনাগুলো ওরা আমার সাথে শেয়ার করছে, ফলে এটা সমন্বয় করতে খুব একটা বেশি অসুবিধা বা সেরকম কিছু না। এটা আসলে ভাইস ভার্সা, যে ওদের সাথে আমার একটা যোগসূত্র, একটা দেয়া নেয়ার একটা বিষয়, যে আমিও আমার ভাবনাটা ওদের সাথে শেয়ার করছি, ওরাও ওদের মতো করে আমার সাথে কথা বলছে। আসলে সঙ্গীত এটা তো একটি ক্রিয়েটিভ আর্ট বলা যায়, এবং এই জিনিসগুলো কখনো কিন্তু এক জায়গাতে স্থির না, যে আমি যেটা ভাবলাম এখন বা আমার আগে যারা ভেবেছে সেই ভাবনাগুলোই যে একই জায়গাতে থাকবে এমন করে, এগুলো চলমান, চলতে থাকবে। হ্যাঁ, এবং আমার ছেলেমেয়েরা যারা স্টুডেন্ট যারা আছে, তো ওরা ওদের মতো করে ওদের ভাবনাগুলো শেয়ার করতে পারে। তো এভাবেই কিন্তু আসলে এই সাংস্কৃতিক যে ধারা সেগুলো কিন্তু পরিবর্তনশীল এবং পরিবর্তন হতে থাকে, ডেভেলপ হতে থাকে, উন্নতি হতে থাকে এই জিনিসগুলো। নতুন যাদেরকে আপনি পড়ান এখন এই জায়গাটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের মধ্যে প্রজন্মদের মধ্যে গানের দিকে, সঙ্গীতে তাদের উৎসাহ কেমন? সঙ্গীতে আমি উৎসাহ অনেকই দেখব যে ভালো যারা এসছে আমাদের এখানে, আমরা আসলে একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে নিয়ে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে বি ইউনিট যেটা বলে, বি ইউনিটে ওরা রিটেন পরীক্ষাতে যারা টিকে যায়, ওইখান থেকে পরবর্তীতে যারা সঙ্গীতে আসতে চায় ওদের আবার আমরা আলাদা করে ভাইবা নিই। তো নেওয়ার পর যাদেরকে আমরা যোগ্য বলে মনে করি যে হ্যাঁ ওরা মিউজিক করবে, ওদেরকেই কিন্তু আমরা বাছাই করি আমাদের বিভাগের জন্য। এরকম
এভাবে এই প্রক্রিয়াটা হয় আর কি। এবারে আরেকটি গান শুনতে চাইবো। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, আর মল্লিকা বনে। এখন তো আমরা গানে দেখা যায় যে ফিউশন হচ্ছে, কাভার হচ্ছে, তো গানের যে ফিউশন বা রিমিক্স করা, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? আচ্ছা, গানের ফিউশন বা রিমিক্স করাকে আমি এটাকে নেগেটিভলি দেখেন? নেগেটিভলি আমি দেখি না এটাকে। কারণ ওই যে বললাম যে আসলে এগুলো সংস্কৃতি পরিবর্তনশীল, পরিবর্তন হবে। এবং যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের গানেও যদি ধরি, উনি নিজেও কিন্তু যে ওনার গানে সাধারণত 3 ধরনের সুরের একটা মিশ্রণ দেখা যায়। যেমন হচ্ছে যে একটা হচ্ছে ওয়েস্টার্ন মিউজিক, একটা হচ্ছে আমাদের এখানকার যে ক্লাসিক্যাল মিউজিক, আর একটা হচ্ছে লোকসুর। 3 ধরনের সুরের মিশ্রণে কিন্তু রবীন্দ্রসঙ্গীত সুরের কাঠামো গড়ে উঠেছে। হ্যাঁ, এবং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সচেতনভাবেই এই ওয়েস্টার্ন মিউজিকটা ওনার গানের মধ্যে ব্লেন্ডিং করেছেন উনি। ফলে এই ফিউশনগুলো কিন্তু নতুন কোনো বিষয় না, অনেক আগে থেকে এই ফিউশনগুলো চলে এসছে। শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর যে তা না, ডিএল রায়, দ্বিজেন্দ্রলাল রায়, ওনার গানের মধ্যেও, ওনার গানের সুরেও কিন্তু এই ফিউশন রয়ে গেছে। হ্যাঁ, তো কিন্তু কথা হচ্ছে যে এই ফিউশনগুলো জেনে বুঝে করলে ভালো, যিনি কিনা আমাদের দেশীয় সঙ্গীতের ধারাগুলো ঠিকভাবে জানেন এবং ওয়েস্টার্ন মিউজিকটাও উনি খুব ভালো জানেন। তো সেই ক্ষেত্রে যদি তাহলে ফিউশনটা অনেক বেশি শ্রুতি মধুর হয়, শুনতে ভালো লাগে, এবং সেটাই কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওই গানগুলোই থেকে যায়। রাইট। এছাড়াও কিন্তু আমরা এআই প্রযুক্তির ব্যবহারেও গান তৈরি করতে দেখছি, নিশ্চয়ই আপনিও দেখেছেন। হ্যাঁ, দেখেছি। সেই বিষয়টা নিয়ে আপনার কি মনোভাব রয়েছে? আসলে এটা নিয়ে কথা বলার মতো সময় কি এখনই এসছে যে এআই প্রযুক্তির গান, এটা পুরোপুরি আসলে যান্ত্রিক, যন্ত্র নির্ভর একটা। কিন্তু আপনি দুটো গান, যে একটা হচ্ছে যন্ত্র নির্ভর গান, যদি আপনি এআই এর গানগুলো যদি আপনি শোনেন, যে সেখানকার মিউজিক, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো, আর যদি মানুষ যেটা করছে সেই গানগুলো যদি আপনি শোনেন, তাহলে সেইটার একটা আপনি বুঝতে পারবেন যে পার্থক্যগুলো কিন্তু বোঝা যায়। সঙ্গীত হচ্ছে আবেগের ভাষা, হচ্ছে সঙ্গীত, সেটা আসলে মানুষের অনুভূতি প্রকাশ করে হচ্ছে সঙ্গীত। আপনি এআইতে যতই আপনি, এটাও কিন্তু মানুষই ইনপুট দিচ্ছে, মানুষের দ্বারাই তো, ঠিক আছে, ওটা ওইভাবেই আসলে যে আসলে ওই যে আবেগের ভাষা সঙ্গীত, এবং আবেগটাকে, অনুভূতিটাকে প্রকাশ করা, তো সেইটা ইমোশন দিয়ে যে যখন করছে। এবারে আরেকটি গান শুনবো, কোন গানটি শোনাবেন এবার? পাতার ভেলা ভাষায় ভাষায় রে, পাতার ভেলা ভাষায় পিছন পানে চাইনে চাইনে ফিরে, পাতার ভেলা ভাষায় কর্ম আমার বোঝাই ফেলা, খেলা আমার চলার খেলা, হয়নি আমার আসন মেলা, ঘর বাঁধিনি স্রোতের তীরে, পাতার ভেলা ভাষায়। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আমার খুব ভালো লেগেছে তোমার সাথে কথা বলে, এবং ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।